অবহেলা সত্যি একটি মহামারী, যার কোনো চিকিৎসা নেই। শুধু একটা সম্পর্ককে আস্তে আস্তে ভেঙে দেয়। বাইরে সব স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে জমতে থাকে এক অদৃশ্য শূন্যতা। এই শূন্যতা কাউকে দেখানো যায় না। অবহেলা শুধু একটা সম্পর্ক থেকে সব অনুভূতি গ্রাস করে নেয়। মানুষ বলে থাকতে জানলে হয়, আবার কেউ বলে রাখতে জানলে হয়। আসলে এই দুইটার মাঝে লুকিয়ে আছে সম্পর্কের আসল মানে। কেউ যদি মন থেকে রাখতে চায়, তবে অন্যজনকে থেকেও যেতে জানতে হয়। আর কেউ যদি থাকতে চায়, তবে অপরজনকেও তাকে ধরে রাখার ইচ্ছে থাকতে হয়। একতরফা চেষ্টায় কখনো পূর্ণতা আসে না। যেমন শূন্যের সাথে যত সংখ্যায় গুণ করো, ফলাফল সবসময় শূন্য থাকে। ঠিক তেমনি এক পাশ থেকে যতই ভালোবাসা বা চেষ্টা আসুক, অন্য পাশে যদি কিছুই না থাকে, তবে শেষটাও ফাঁকা হয়ে যায়। একটা সম্পর্ক টিকে থাকে ছোট ছোট জিনিসে: একটু চেষ্টা, একটু ত্যাগ, একটু মানিয়ে নেওয়া, আর সবচেয়ে বেশি দরকার একে অপরকে বোঝার ক্ষমতা। এই ছোট ছোট অনুভূতিগুলোই ধীরে ধীরে একটা শক্ত বন্ধন তৈরি করে, যেখানে মানুষ শান্তি খুঁজে পায়। কিন্তু যখন এগুলোর কিছুই থাকে না, তখন অজান্তেই মন থেকে মানুষটা সরে যেতে শুরু করে। তখন হঠাৎ করে মনে হয় এই সম্পর্কটা আর আগের মতো নেই। তখনই বোঝা যায় অবহেলা কতটা গভীরভাবে সবকিছু বদলে দিতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আজকের ভিডিওটি সকালবেলা নাস্তার পর্ব থেকে শুরু করেছি। তো আজকে হচ্ছে সকালবেলা গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি করে নিচ্ছি। তো প্রথমে খিচুড়িটা রান্না করে নিয়েছি, এখন হচ্ছে ডিমটা ভাজি করে নিচ্ছি। তবে এটা আমাদের জন্য না, ছেলের জন্য করে দিচ্ছি, কারণ ও উঠে পড়তে বসেছে, ওর তো এক্সাম চলছে আর আমি আসলে রোজা আছি। তাই শুধুমাত্র ছেলের জন্য আর মেয়ের জন্য নাস্তা রেডি করেছি। তো প্রথমে ভাবলাম যে এখন ছেলে যেহেতু পড়ছে, ওকে নাস্তাটা দিই। আর মেয়ে এখন খাবে না, যখন খাবে তখন ওর জন্য আবার ডিমটা ভাজি করে নিব। এই যে এখন হচ্ছে ওকে ডিম ভাজি করে ওর খাবারটা রেডি করে দিচ্ছি। আমার ছেলেটা আবার ডিম ভাজি খেতে একটু বেশি পছন্দ করে, আর খিচুড়ি বলেন, ভাত বলেন, ও দেখা গেছে বাসায় যদি ভালো কোনো তরকারিও থাকে, সেক্ষেত্রেও ও মাঝে মাঝে হচ্ছে ডিম ভাজি করে খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, ওকে ডিম ভাজি করে খাবারটা দিয়ে আসছি। আর এখন হচ্ছে আমি একটু ছাদ বাগানে চলে আসলাম, যেখানে আমার প্রাণ ভোমরা থাকে, আপনারা তো সবাই জানেন। আর ইদানিং অনেক আপুরা আছে আমার বাগানটা অনেক বেশি ভালোবাসেন, সেই ক্ষেত্রে অনেক আপুরা জানতেও চেয়েছেন আমার বাগানটা কোথায়। তারা অনেক সময় বুঝতে পারে না যে আসলে আমি কোন ফ্লোরে থাকি। তো যাই হোক, আজকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি আসলে সেকেন্ড ফ্লোরে থাকি। আর আমার বাসার সাথেই আমি হচ্ছে বড় করে ছাদটা দিয়েছি। ঠিক আমার বাসাটা যত বড় লম্বায় আছে, ততটুকু আমি সাইড দিয়ে যে এক্সট্রা জায়গা থাকে, প্রত্যেকটা বড় বড় বিল্ডিংয়ে কিন্তু অনেক জায়গা থাকে পাশে, এটা কিন্তু চারিপাশেই থাকে। আর এই জায়গাটা সাধারণত আমরা যে কোনো খাঁচার মতো তৈরি করে রড দিয়ে তারপর হচ্ছে ঢেকে দেওয়ার কথা। তো আমি সেই জায়গাটা হচ্ছে আমার বাসার সাথে রেখে একটু উঁচু করে, হাইটটা উঁচু করে একদম সমতলভাবে আমি ছাদ ঢালাই দিয়ে দিয়েছি, যাতে আমি গাছ রাখতে পারি। যেহেতু আমার বাগান করার ইচ্ছা, আর আমার বাসার বিল্ডিংটা হচ্ছে 10 তলা, আর আমার তো ছাদেও আমি চাইলে গাছ লাগাতে পারবো, ছাদের কাজ এখনো কমপ্লিট হয়নি। তবে আমার বাসার সাথে একটু রাখতে পারলে ভালো হয়, এই জন্য আর কি কিছুটা এখানেও রেখেছি। আর এখানে আমি ছোট করে একটা বাগান করেছি। তো আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদিও এখানে একদম লম্বা করে অনেকটাই জায়গা আছে, মোটামুটি অনেকগুলো গাছই আমি রেখেছি। শখ বলে কথা, বুঝতেই পারছেন। তো এই যে মাশাআল্লাহ, আমার ছাদ বাগানে করলাগুলো কত বড় বড় হয়েছে দেখতেই পাচ্ছেন। আবার কেউ ভাইবেন না যে এখানে শুধু শুধু ঝুলায় রাখছি। না রে ভাই, আমার গাছেই কিন্তু এই করলাগুলো হয়েছে। আর এছাড়া আমার বাগানে না অনেকগুলো উস্তা হয়েছে।
আপনারা সেটাকে কি বলেন আমি জানি না। এই যে ছোট, ছোট মানে করলার আরেকটা যে ভার্সন উস্তা বলে আমাদের দেশে, আমি সেটাই বলছি। তো যাই হোক সেটা আমি কখনোই খাই না। প্রচুর তেতো। তো আমার সেগুলো অনেকগুলো হয়েছে। তো আমার বাসার যে নিচে ম্যানেজার থাকে ওনাকে সবগুলো দিয়ে দিয়েছে আর গাছগুলো কেটে ফেলেছি। যেহেতু আমি খাবো না। আর আমার যেহেতু জায়গা অল্প তাই ভাবলাম যে জায়গাটা নষ্ট করে লাভ নেই। সেখানে অন্য গাছ লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখেন এখানে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো পুঁইশাক হয়েছে। তো আজকে আমি করলাগুলো তুলে নেব আর পুঁইশাকগুলো কেটে ফেলবো। কারণ পুঁইশাক কিন্তু খুব বেশি যদি একদম মানে পাতাগুলো বাতি হয়ে যায় তাহলে কিন্তু খেতে আবার তেতো লাগে। আর কচি, কচি পাতা খেতেই ভালো লাগে। আর নিজের বাগানের যেহেতু তাই শুধু, শুধু কেন পাতাগুলো নষ্ট করব। আজকে কিছু শাক নিয়ে যাব। তো মাশাআল্লাহ যতগুলো শাক হয়েছে এগুলো সব কাটা যাবে না। কারণ তাহলে অনেক বেশি হয়ে যাবে। যেকোনো জিনিস তো ফ্রেশ খাওয়াই ভালো। আর যেহেতু আমার বাগানের তাই অল্প করে কিছু শাকও নিব। আর এই যে এক, এক করে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আমার বাগানের কি, কি আছে। লেবুগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর আমগুলো তো আপনাদের কিন্তু সব ভিডিওতে দেখাই যখন আমি আমার বাগানটা দেখাই। তো বাগানে আসলে আমার এই ফলগুলো দেখে আমার যে কি ভালো লাগা কাজ করে সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। যে সকল আপুরা ছাদ বাগান করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন বা তারা এই ফিলটা বুঝবেন। তো এই যে ছোট্ট একটা গাছ থেকে আজকে মোটামুটি আমি ৪ টা করলা তুলে নিচ্ছি। আর এই যে করলাগুলো কিন্তু পেকে, পেকে যাচ্ছে। আসলে আমার বাগান থেকে কিছু তুলতে না অনেক বেশি মায়া লাগে। তো আপনাদের ভাইয়া এইজন্য অনেক বকাবকি করে যে, "বাগান থেকে এগুলো তুলে নিয়ে আসো না। শুধু, শুধু এত কষ্ট করে এগুলো ফলাও। তারপরে সেগুলো কি ফেলে দেওয়ার জন্য?" তো আজকে ভাবলাম যে না এগুলো আসলে ঠিকই যে এত কষ্ট করে যেহেতু আমি লাগাই তাহলে এগুলো তো তুলে নেওয়া উচিত। এই যে দেখেন এই যে শাকগুলো কাটতেছি না আমার কিন্তু অনেক বেশি খারাপ লাগে যে না শাকগুলো গাছে থাকলেই তো অনেক ভালো লাগবে। তো কি আর করার যেহেতু সবজি চাষ করেছি সবজি তো কেটে খেতে হবে। আজকে কিন্তু মাশাআল্লাহ দেখেন কি সুন্দর কচি, কচি পুঁইশাকগুলো আর কতটা একদম ফ্রেশ তাই না? নিজের গাছের এভাবে ফ্রেশ সবজি তুলে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো যাই হোক এখন তো শাকসবজি কেটে নিয়েছি। এখন আমার অনেক কাজ আছে। এই যে দেখেন অনেক বিচি নিয়ে আসছে। এগুলোকে আমি বুনে দিব। তারপর গাছে পানি দিব, কিছু মেডিসিন স্প্রে করব। এরপর বাগান থেকে উঠবো। তো সেটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো এই যে এই ভিডিওটা হয়তোবা আপনারা আমার একটা রিলসে দেখেছেন। আমার এই শখের মাটির সাজটা না ভেঙে গেছে। তো এটা এতভাবে টুকরা, টুকরা হইছে মানে এত খারাপ লাগছে। আসলে শখ করে একটা জিনিস বানাইলে সেটা যদি ভেঙে যায়, সবথেকে বড় কথা হচ্ছে আমার না আশেপাশে কোথাও মাটি নাই। ঢাকা শহরে যেহেতু থাকি, যে মাটি দিয়ে এইসব ছোট, ছোট জিনিসগুলো তৈরি করা যায় সেই মাটিটাই আমার কাছে নাই। আচ্ছা আপনাদের কাছে কারো কাছে যদি মাটি থাকে আমাকে একটু বলেন তো আমার ঠিকানায় একটু মাটি পাঠায় দেন। আমি সবাইকে এই কথাটা বলি প্লিজ মাটি পাঠায় দিয়েন আমাকে। আমার না এই জিনিসগুলো তৈরি করার খুব ইচ্ছা। আর আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগে আমি সেটা জানি। অনেক আপুরা কমেন্ট করে বলেছেন এই ছোট, ছোট জিনিসগুলো তৈরি করা অনেক সুন্দর। আর এটা আমার এখন শখে পরিণত হয়ে গেছে। তো যাই হোক বাগান থেকে এসে পড়েছি আর বাগানে পানি দিতে, দিতে আমার একদম কাপড়-চোপড় সব আজকে ভিজে গেছে। আমার একটা ভুলের কারণে পাইপটা উল্টে গিয়ে আমার গায়ে পড়েছে। তো এসে একটু ড্রেসটা চেঞ্জ করে আবার রান্নার কাজে লেগে পড়েছি। আর এদিকে দেখেন এই যে মাছগুলো এগুলো হচ্ছে গুছিয়ে নিলাম। এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি। কিছু মাছ হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড সে কেটে দিয়েছে। আর বড় মাছগুলো তো বাজার থেকে আমি কাটিয়ে আনি। এখন হচ্ছে পরিষ্কার করে শুধু ধুয়ে নিয়েছি আর এরপর বক্সে করে তুলে রাখছি। আর মাছগুলো তো অনেক সময় বসে কাটতে হয়েছে। আরো অনেক মাছ রয়ে গেছে যেগুলো আমি আসলে বেরেই করিনি। একসাথে তো সব মাছ কাটা পসিবল না। আর এই যে দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু ছোট, ছোট চিংড়ি মাছও রয়েছে। তো আমার যে হেল্পিং হ্যান্ড সে বলল যে না সে এগুলো এখন কাটতে পারবে না। রেখে দিয়ে চলে গেছে। তো আমি এগুলোকেও ক্লিন করে নিচ্ছি। এখন আপাতত ফ্রিজে রেখে দিব আর পরবর্তীতে আমি কেটে নিব। আর যতটুকু প্রয়োজন এখন আমার শাক রান্না করার জন্য আজকে যে বাগান থেকে ফ্রেশ শাকগুলো তুলে আনলাম সেগুলো কিন্তু কেটে ধুয়ে নিচ্ছি। তো সেগুলোর জন্য কিছু চিংড়ি মাছ প্রয়োজন আছে। তো সেগুলো আমি নিজেই বেছে নেব। তো যাই হোক আমি একটু, একটু করে এই মাছগুলো কিন্তু বক্স করে নিয়েছি। আর যতটুকু আজকে রান্না করব সেই মাছটুকু আমি রেখে দিয়েছি। আর আজকে আমি যেহেতু রোজা রেখেছি, রোজা রেখে আসলে কাজ করতে খুব ক্লান্ত লাগছিল। তারপর কিছু করার নেই। কাজ তো কাজেই সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারলে দেখবেন এমনিতেও নিজের কাছেও ভালো লাগে আর সংসারটাও কিন্তু একদম পরিপূর্ণ থাকে। আর আমার কাজগুলো আমি সবসময় একটু গুছিয়ে করতেই পছন্দ করি। হয়তোবা প্রপারলি আপনাদের সামনে সেভাবে আমি প্রেজেন্ট করতে পারছি না। কারণ কাজ যারা করে তারা ওইভাবে প্রেজেন্ট করার সময় পায় না ভাই। আমি আসলে এলোমেলোভাবেই এখন ভিডিও করতেছি। ওইভাবে যে একটা গুছিয়ে কাজ করব সেটা কিন্তু আমি পারছি না। তো যাই হোক অনেক কথা বলতে, বলতে কিন্তু এই যে মাছের বাজারটা মোটামুটি গুছিয়ে নিচ্ছি। আর এরপর এগুলোকে ফ্রিজে তুলে রাখবো। দেন হচ্ছে আমি রান্নার যে প্রিপারেশন সেটাও নিয়ে ফেলবো। তো
তো রান্নার জন্য এই যে শাকগুলো কেটে নিয়েছি, এগুলো অফ ক্যামেরায় করেছি। এখন এগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এখন আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করছি। জানি না আমার কোন, কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন। যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার একটু দেরি হলেও আমি কিন্তু আপনাদের কমেন্টের উত্তরগুলো দিব। আর অবশ্যই আপনাদের যেগুলো একদম জানার কিছু থাকে সেগুলো কিন্তু আমি চেষ্টা করি ভিডিওর মধ্যে বলে দেওয়ার জন্য। আমার গত পর্বের ভিডিওতে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছেন, আপু খুব শীঘ্রই ২০ পিস রোস্ট রান্না করা যাবে এমন একটা হাঁড়ি কিনতে চাচ্ছেন, সেটা ফ্রাই প্যান হোক বা যাই হোক। তো সে জানতে চেয়েছে কত সিএম এর হাঁড়ি কিনলে সেটা ভালো হবে, যেহেতু আমাকে দেখেছেন আমি রান্না করি। তো আপু আমি আপনাকে বলব, যদি আপনি রোস্ট রান্না করার জন্য হাঁড়ি কিনতে চান তাহলে আমি বলব 30 সিএম এর উপরেই কিনবেন অবশ্যই। কারণ রান্নার ক্ষেত্রে একটু বড় হাঁড়ি বা খোলামেলা হাঁড়ি হলে বেশি ভালো হয়। রান্নাটার জন্য অনেক কমফোর্ট ফিল করবেন। আর রোস্টের কথা বলতে গেলে রোস্ট রান্না করা আর আমার কাছে মনে হচ্ছে গাছটা রান্না করা একই। কারণ কেন বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। রোস্টেড জিনিসগুলো তো যখন আমরা নাড়াচাড়া দিচ্ছি তখন কিন্তু দেখবেন মনে হচ্ছে এত বড় হাত পাগুলো নাড়াচাড়া একটু কেমন যেন লাগে, তাই না? আনইজি ফিল করি। তো সেক্ষেত্রে যদি হাঁড়িটা একটু বড় হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আমার হাঁড়িগুলো কিন্তু সবই 30 সিএম এর বড়। আমি যতটুকু চেষ্টা করেছি বড়গুলো নেওয়ার জন্য, যেন মাঝে, মাঝে রান্না করার ক্ষেত্রে আমার সুবিধে হয়। তাই আমি বলব আপনি 30 সিএম এর বড়গুলোই কিনবেন। আর দেখে শুনে বুঝে কিনবেন অবশ্যই। তো আমার কাছে সেটা ভালো লাগে, এজন্যই আসলে আমি এই কথাটা বললাম। তো এই যে কথা বলতে, বলতে আমি কিন্তু দেখেন রান্নার জন্য সমস্ত প্রিপারেশন গুলো নিয়ে ফেলেছি। আমি কিন্তু সবসময় এই যে দেখেন এভাবে গুছিয়েই রান্না করি। আর গুছিয়ে নিয়ে রান্না করলে না দেখবেন রান্নাটাও কিন্তু অনেক মন দিয়ে করা যায়, কোনো এলোমেলো হয় না। আর যেদিন আমি সময়ের অভাবে গুছাতে পারি না, সেদিন আমার রান্না করতে গেলে না হযবরল হয়ে যায়। নিজের কাছে না একটা স্ট্রেস ফিল করি, বিরক্ত লাগে, কেমন যেন মানে ভাবি যে কখন রান্না হবে? কাজগুলো মনে হয় যেন পেঁচিয়ে আসে। তো যাই হোক এভাবে একটু গুছিয়ে যদি রান্না করা যায় তাহলে দেখবেন রান্না করতেও অনেক ভালো লাগে। আর এই গুছিয়ে রান্না করার একটা লাভ আছে। সেটা হচ্ছে অন্যান্য কাজগুলো কিন্তু করে নেওয়া যায় রান্না করতে, করতে। তো সেগুলো আসলে অফ ক্যামেরায় করেছি। যেহেতু আমার ক্যামেরাটা এখানে অন করা ছিল। ইচ্ছে করেনি যে এখন আবার অন্য জায়গায় ক্যামেরাটা নিয়ে সেই ফুটেজটা ধারণ করি। মাঝে, মাঝে একটু আলসেমি লাগে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝেন। তো আমি সবাইকে বলব যারা আমার মতো অলস আছেন তারা অবশ্যই গুছিয়ে নিয়ে কাজ করবেন। গুছিয়ে নিয়ে কাজ করলে দেখবেন সবকিছু খুব সুন্দর আর পরিপাটিভাবে করা যায়। আজকে আমি যখন ভয়েস ওভার করব তার আগে একটা জিনিস ভেবেছিলাম। কিন্তু সেই ভাবনা অনুযায়ী এখন পর্যন্ত কিছু করিনি। যাই হোক আজকে আমি আমার আপুদের কাছে কিছু প্রশ্ন করব। আমি জানি আমার যে ভিডিওগুলো দেখেন তার মধ্যে কিছু আপু আছেন যারা কনটেন্ট ক্রিয়েটর, অনেকেই ভিডিও মেক করেন। তো আমি আপুদের কাছে জানতে চাইবো, আচ্ছা আপু, এই যে আমরা এখানে কাজ করি, আচ্ছা আপনারা কে কতটুকু সফলতা পেয়েছেন বা কার কতটুকু আর্নিং, কে কতটুকু এই পর্যন্ত এগোতে পেরেছেন আমাকে একটু প্লিজ জানাবেন। কেন জানি না আমার না খুব জানতে ইচ্ছে করে। এই যে দেখেন আমরা এত কষ্ট করে কাজ করি, তারপরেও না কোনো সাকসেসফুল নাই। আমাদের একটা ইচ্ছে বা চাওয়া যে আমরা এখান থেকে নিজেরা কিছু একটা করব। আমরা যেহেতু হাউসওয়াইফ, আমরা চাইলে বাহিরের জগতে গিয়ে কিছু একটা করতে পারছি না। তো তারপর দেখেন আমাদের কত প্রচেষ্টা, ঘরে বসে কিছু একটা করতে চাচ্ছি। এটা যে আমাদের ভিতরে কত বড় তীব্র আকাঙ্ক্ষা, এটা আসলে আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর তারাই আসলে বুঝবো। তো এজন্য আমার খুব ইচ্ছে করলো যে এই পরিবারে যারা আছে মানে আমার সাথে, আমার এই ছোট্ট ক্ষুদ্র একটা পরিবারে যে আপুরা আমার ভিডিও দেখেন, তারাও অনেক ভিডিও মেক করেন। তো তাদের কষ্টের কথাগুলো জানি আর তাদের যে কতটুকু এগোলো বা তাদের কতটুকু সাকসেসফুল আসলো আমার খুব জানতে ইচ্ছে করে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, যদি এই পর্যন্ত দেখে থাকেন, আমার এই মেসেজটি যদি পেয়ে থাকেন, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন। একটা কমেন্ট করতে কিন্তু খুব বেশি কষ্ট লাগবে না। তবে আমার খুব ইচ্ছে হয়েছে, তাই আমি চাচ্ছি আমার বোনেরা যেন কমেন্ট করে আমাকে একটু জানায়। আসলে আমিই কি শুধু ব্যর্থ নাকি আমার আপুদের মনেও আমার মতো এরকম কষ্ট আছে? I hope আমার এই মেসেজটা নিজের মনে করে আপনারা কিন্তু অবশ্যই আজকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আচ্ছা, এখন আমি আরেকটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। শাহিন সুলতানা রিতা আপু লিখেছেন, আচ্ছা আপি, তুমি তো আমার খুব কাছে থাকো, তারপরে তোমার সাথে আমার দেখা হয় না কেন বলো তো?
আসসালামু আলাইকুম। কেমন আছো গো? পরিবারের সবাই কেমন আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি। আর আপু তুমি কোথায় থাকো সেটা একটু আমাকে জানায়ও, ঠিক আছে? আর আমার লোকেশন তো ভিডিও দেখলে বুঝতে পারছো আর আমি অনেকবার বলেছি। তারপরে তুমি যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দিব। ইনশাআল্লাহ তোমার সাথে কখনো না কখনো দেখা হয়েই যাবে। তো আজকে আমি মাছটা টমেটো দিয়ে রান্না করছি। আর মাছটা কিন্তু অনেক বড় ছিল। এটা কিন্তু তেলাপিয়া মাছ। যদিও আমাদের বাসায় খুব কম খাওয়া হয়, তবে মাঝে, মাঝে কিন্তু ভালোই লাগে। হঠাৎ করে যখন একদম ফ্রেশ নিয়ে আসে তখন ভালো লাগে। তবে মাছের পরিমাণটা একটু কম খাওয়া হয়। আমার বাসায় কিন্তু বেশি মাংস রান্না হয়। কারণ বাচ্চারা মাংসই বেশি পছন্দ করে। আর ওদের পছন্দের উপর নির্ভর করে আমিও মাংসটাই বেশি রান্না করি। কি আর করার? আর নিজে তো এখন খাওয়া-দাওয়া একদম বন্ধ করে দিছি। তো রান্নার পাশে কিন্তু আমি আবার একটু ছেলের জন্য স্যান্ডউইচ করে নিয়েছি। তো ও তো ওই যে বললাম ১ম এই যে ও ডিম খেতে ভীষণ পছন্দ করে। তো আমি শুধুমাত্র ডিমটা অমলেট করে তারপর ভিতরে দিয়েছি। আর রুটিগুলোকে একটু টোস্ট করে নিয়েছি। সকালে যে খিচুড়ি রান্না করে দিয়েছি সেটাও পড়ার চাপে খুব একটা খায়নি। তো ভাবলাম যে ও যে ধরনের খাবার পছন্দ করে ওকে এখন আবার সেটা একটু খেতে দেই। তো রান্নার পাশাপাশি অফ ক্যামেরাই আসলে এই কাজগুলো করে নিয়েছি। ওই যে বললাম সবকিছু ক্যামেরা বন্দি করতে একদমই ভালো লাগে না। আর এই যে আমার এই কাছের জারগুলো অনেক আপুরাই কিন্তু ভীষণ পছন্দ করেছেন। যদিও জারগুলো আমারও ভীষণ পছন্দের, তবে সমস্যা একটাই, এগুলোর ওই যে কাঠের না বাঁশের ঢাকনা। এগুলি বর্ষার দিনে একটু ওল পড়তে চায়। তো যাই হোক আমি মাঝে, মাঝে রোদ দিচ্ছি, আবার একটু তেল দিয়ে ভালো করে মুছে রাখছি। এটা ছাড়া আসলে এগুলোকে ভালো রাখার কোনো ওয়ে নেই। কারণ আমার কিচেনটা এই মুহূর্তে চারিদিক থেকে বদ্ধ। বদ্ধ এই কারণেই বললাম, কিচেনের জানালার অভাব নেই কিন্তু কিচেনটা খোলা যাচ্ছে না। কারণ বাহিরে প্রচুর ধুলাবালু। যেহেতু কাজ করে, এটা তো আমি সবসময় বলি আমার ভিডিওর মধ্যেই। তো সে কারণে আমি কখনো কিন্তু কিচেনটা খুলতে পারি না। যখনই খুলি তখনই ধুলাবালু এসে ভরে যায়। তো সারাক্ষণ যেহেতু খোলা থাকে না তাই বাতাস কিন্তু খুব একটা প্রবেশ করে না। আর বাতাস প্রবেশ না করলে এই ধরনের ওল পড়বেই। তো কথা বলতে, বলতে এদিকে আমি পুঁইশাকটা বসিয়ে নিচ্ছি। এই যে ছোট চিংড়ি মাছগুলো তো বেছে নিয়েছিলাম। এই পুঁইশাকটা আমার মেয়ের কিন্তু অনেক বেশি পছন্দের। দুনিয়ার আর কোনো কিছু খাক বা না খাক, এই পুঁইশাকটা রান্না করলে তাকে কিন্তু বলতে হয় না যে এটা খাও। আর সব খাবারের জন্য ওকে নিয়ে কিন্তু মারামারি করতে হয়, এমন একটা অবস্থা। তো এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কোন বর দেখতে খারাপ? ধাঁধার সঠিক উত্তর ছিল গোবর। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেইল অ্যাকাউন্টের নাম আফরোজা বিথি। আপু তুমি একদম ঠিক ধরেছ। তুমি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছ। আচ্ছা, এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধাটা একটু কঠিন, তারপরে একেবারেই সহজ। তো যাই হোক, আশা করছি আমার আপুরা ঠিকই পারবেন। এখন ধাঁধাটা বলছি। রাম তার মাকে জিজ্ঞাসা করলো মা কটা বাজে? আর শ্যাম জিজ্ঞাসা করলো মা কোন জামাটা পরবো? মা এক কথায় তাদের দুজনকে কি উত্তর দেবে? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর এদিকে ভয়েস ওভার করছিলাম আর বাহিরে প্রচুর ঝড় বন্যা শুরু হয়ে গেছে। চারিদিকে মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, ঘন অন্ধকার জাস্ট। যাই হোক আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপুরা আপনারা কিন্তু কমেন্ট করতে একদমই ভুল করবেন না। আল্লাহ হাফিজ।